নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি। এবার জমবে খেলা, সত্যিই খেলা জমে গিয়েছে। যে মহাসংগ্রাম 2024-এর দিকে এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম দেখার জন্য, তার দিনক্ষণ এসে গিয়েছে। প্রার্থী তালিকা কম বেশি সব দলই দিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইশতেহার প্রকাশ করলেন। তার কালীঘাটের বাসভবন থেকে যেমনটা বলেছিলেন তারা সেরকম ইশতেহার প্রকাশ করলেন এবং সেই ইশতেহার জুড়ে একটার পর একটা এমন কথা তারা বলেছেন যেগুলো বাংলার মানুষ গোটা 5 বছর ধরে, কেন 15 বছর ধরেও আদতে ইশতেহারের আকারেই দেখেছেন, কিন্তু সামনে অন্তত বাস্তবায়িত হতে দেখেননি। একটার পর একটা সেই ইশতেহার আমরা দেখে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন একটার পর একটা কথা, যত না তার উন্নয়নের কথা বললেন তার থেকে বেশি বিরোধীদের তারা কি করছে, কি করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি বড়ই চিন্তিত, সেই সমস্ত নিয়ে তিনি বললেন। আর অন্যদিকে তার অন্যতম ইশতেহারের অংশ ছিল স্বাস্থ্য ব্যবস্থা। সেই স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা এই বাংলায়, সেটা যে এখনো বেহাল রয়েছে তা তো পরিষ্কার দেখা গেল আর জি করের ঘটনায়। লিফটে একজন 2 ঘন্টা ধরে লড়াই করে গেলেন, আটকে থাকলেন, তারপরেও তিনি বাঁচলেন না, কেউ এসে তাকে বাঁচালোও না, কেউ দেখার লোক নেই। এটা এই মুহূর্তে আবারও আর জি কর থেকে উঠে আসা খবর। আর জি কর আবার শিরোনামে, কোনো ভালো কিছুর জন্য নয়, একটা অত্যন্ত খারাপ, একটা মর্মান্তিক মৃত্যুর জন্য আবার শিরোনামে। এবং অন্যদিকে আমরা দেখতে পেলাম যে নরমে গরমে আজকে প্রচার চালালেন বিভিন্ন প্রার্থীরা। সব দলের প্রার্থীরাই এখন প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে যেন তালও কাটছে। একদিকে শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম যে একেবারে মহিষাদল থানায় ঢুকে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন, আর অন্যদিকে দুর্গাপুরের প্রার্থী লক্ষণ ঘুরি বিজেপির প্রার্থী, তাকে সামনে পেয়ে তৃণমূলের সে কি অসভ্যতা। সমস্ত খবরগুলো এবং ছবিগুলো দেখাবো, কিন্তু তার পাশাপাশি আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখছি যে কোথাও গিয়ে, যেটা প্রত্যেক জেলায় জেলায় তৃণমূলের মধ্যে ছন্দপতন হচ্ছে, অন্তর্কলহ সামনে আসছে। সেখানে দেখছি যে আমরা কিভাবে যে সেখানে প্রার্থী পছন্দ হয়নি তাদের, তার জন্য যাদেরকে প্রার্থী করা হয়নি, বিদায়ী বিধায়ক বা পছন্দের নেতা, তাদের অনুগামীরা কিভাবে এসে বিভিন্ন জায়গায় তারা রীতিমতো অশান্তি, উত্তেজনা, ভয়ঙ্কর হিংসা ছড়াচ্ছে। এবং আজকে দেখলাম বিজেপিরও একটা ঘটনা, সেখানে বিজেপিরও প্রার্থী পছন্দ হয়নি বলে তারাও বিক্ষোভ দেখাচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, এবং সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজও একটা ইশতেহার দিয়ে গেলেন, যে ইশতেহার এক কথায় প্রতিশ্রুতি, কিন্তু এই প্রতিশ্রুতি কিসের? মিথ্যা। আরও একবার ফানুস ফোলালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফানুস যেটা এতদিন ধরে 15 বছর ধরে আমরা দেখে এসেছি, যার বাস্তবায়ন তো দেখিনি, কিন্তু যার বিপরীত বাস্তবায়ন অবশ্যই দেখেছি। যেমন ধরুন চাকরি বাকরি থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখেছি, আবাস, আমরা সেই সঙ্গে দেখেছি আরও একটা বিষয়, সেটা হলো স্বাস্থ্য, প্রবীণদের জন্য নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। প্রায় 10 দফার বিষয় তিনি রেখেছেন সামনে। প্রায় 10 দফা ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইশতেহারকে সামনে আনলেন, কিন্তু এই যে তিনি বলছেন তার মধ্যে ইশতেহার নিয়ে যত না কথা বলছেন, তার থেকে বেশি করে হঠাৎ তিনি বলে বসলেন যখন তিনি তার সাংবাদিক বৈঠক শুরু করলেন, সেই থেকেই তিনি বলে গেলেন যে তিনি কোথাও গিয়ে একটা কালো মেঘ দেখতে পাচ্ছেন যদি প্রেসিডেন্ট রুল চালু হয়ে যায়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে তার মনে হচ্ছে আগামী দিনে হয়তো জ্ঞানেশ কুমাররা, হয়তো ইসি বা নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তারা একথাই বলবে যে এখানে প্রেসিডেন্ট রুল চালু হয়ে গেল। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে বোধহয় এই ধরনের কথাগুলো ভেবেছেন, এবং হঠাৎ ভেবেছেন, সেই জন্যই তিনি হঠাৎ বলতেও শুরু করেছেন, কারণ আমরা কেউ তো এরকম কিছু দেখতে পাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তিনি আসলে ভয় পেয়ে কি বলছেন, শুনুন। আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়, আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন, অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন বলুন তো, যে প্রেসিডেন্ট রুল করে মোদিকে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হচ্ছে, ভোট করতে হচ্ছে, এই ধরনের কথাগুলো যখন তিনি বলছেন, এগুলো প্রশ্ন নাকি নিজের ভয় তিনি এক্সপ্রেস করছেন বা নিজের ভয় তিনি বাইরে নিয়ে আসছেন?
কোথাও কেউ তো দেখতে পাচ্ছে না এরকম কোনো বিষয় যেখানে রাষ্ট্রপতি শাসন হয়েছে, তা তো না। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন তারা প্রত্যেকেই বলেছেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার তৈরি হয়েছে, আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই নতুন সরকার আসুক বা সেই সরকার থাকুক, সেটা জনতা জনার্দন ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন কেন? কিসের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি তিনি আদতে এটা চাইছেন যাতে প্রেসিডেন্ট রুল জারি হোক বা যাতে রাষ্ট্রপতি শাসন জারি হোক? কারণ আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একেবারে প্রথম থেকে হিংসামুক্ত, সন্ত্রাসমুক্ত, নির্ভয় যাতে ভোটাররা ভোট দিতে পারেন এরকম একটা ভোট পরিস্থিতি চাইছেন। সেই জায়গা থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এতগুলো কথা বলছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন আর তার মাঝে মাঝে এই ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে, আদতে তিনি মোদিকে প্রশ্ন করে কি আদতে বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছেন যে আপনারা ভয় পেয়ে থাকুন কারণ জুজু আসছে? কিন্তু বাংলার মানুষ কিন্তু বুঝে গিয়েছে কোনো জুজু নেই, ভোটটা জুজু নয়, ভোটটা গণতন্ত্রের উৎসব। সেই জন্য মানুষ পিছিয়ে নেই, মানুষ এগিয়ে যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিছু কিছু প্রতিশ্রুতি দিয়ে গেলেন। সেই প্রতিশ্রুতিগুলো কি তার মুখ থেকেই শুনুন। আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা আমরা বলছি আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ, এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বলুন তো? তিনি বলছেন যে বাড়িতে বাড়িতে নাকি সবার পানীয় জল পৌঁছে যাচ্ছে। তিনি বলছেন যাবে, ভবিষ্যতের কোথায় কি গিয়ে বলছেন তিনি হয়তো জানেন না। এই 5 বছর ধরে তো তিনি যখন খতিয়ান তুলে ধরেছেন, তার বিভিন্ন দফতরের কি কাজ হয়েছে সেই সব যখন তিনি খতিয়ান তুলে ধরেছেন, সমস্ত দফতরকে, সমস্ত মন্ত্রককে, তার অধীনে থাকা, তার সরকারে থাকা সমস্ত কাউকে আমরা দেখেছি যে 100 দিয়েছেন। তাহলে তো এক কথায় বলতে গেলে কোনো কাজই আর বাকি নেই। তিনি উন্নয়নের জোয়ার মুখে বইয়েছেন, আদতে হয়তো তিনি বলতে চাইছেন যে তিনি কাজেও বইয়ে দিয়েছেন, কিন্তু এখন তো ভোট চাইতে হবে না। এখন তো ভোট চেয়ে তার প্রার্থীদের তাদেরকে যেতে হবে মানুষের কাছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্য, বাংলার বেহাল স্বাস্থ্য, সেটা নতুন করে বলার সত্যি কিছু নেই। আপনি আমি আমরা সবাই জানি, শুধু নীল সাদা রংটুকুই হয়েছে। বাকি কি বেহাল পরিস্থিতি সেটা অভয়া নিজের মৃত্যুর মধ্যে দিয়ে, নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যে কি চলেছে। স্বাস্থ্যে পরিকাঠামো আদৌ আছে কি না, কি আছে না আছে, সবটাই বাংলার মানুষ কেন গোটা পৃথিবীর মানুষ এখন জানে বাংলার স্বাস্থ্য পরিষেবা কোন জায়গায় রয়েছে। আর আজকের ঘটনা সে তো আর নতুন করে সত্যি বলতে গেলেও হাড়হিম হয়ে যায়। একজন মানুষ যে অরূপ বন্দ্যোপাধ্যায় তার 4 বছরের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তার হাড় ভেঙে যাওয়ার জন্য ট্রমা কেয়ার সেন্টারের লিফটে উঠেছিলেন, তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন, কিন্তু সেই সময় কি দেখা গেল যে লিফটটা যেভাবে আটকে গেল এবং তারপরে যে চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসছে, ময়নাতদন্ত রিপোর্ট, সেটা ভয়ঙ্কর। আমি একটা করে বলছি, একবার ভেবে দেখুন এবং সত্যি গা শিউরে উঠবে। যেখানে অরূপ বন্দ্যোপাধ্যায় তার ছেলে, 4 বছরের একটা বাচ্চা ছেলে হাড় ভাঙা, তার চিকিৎসার জন্য গিয়েছেন, সেখানে তার স্ত্রীও রয়েছেন। লিফটটা হঠাৎ করে নামতে শুরু করলো, দুমদুম করে নামতে শুরু করলো, তারপর একটা ফ্লোরে গিয়ে আটকে গেল। এবং এরই মধ্যে এই ভদ্রলোক অরূপ বন্দ্যোপাধ্যায় তার হৃৎপিণ্ড, তার প্লীহা, তার একের পর এক শারীরিক অর্গ্যান, যেগুলো প্লীহা, যকৃৎ থেকে শুরু করে তার হৃৎপিণ্ড, ফুসফুস, সমস্ত কিছুতে ভয়ঙ্কর আঘাত লেগেছে। এবং সেই সঙ্গে তার হাত ও পা, হাড় ভেঙে গিয়েছে, একাধিক হাড় ভেঙে গিয়েছে, একাধিক ক্ষত। এবং সেই জায়গা থেকে তার দিদি আরজি করে এসেছিলেন, এসে তিনি কাঁদতে কাঁদতে বলছেন কি হয়েছিল জানেন, 2 ঘন্টা ধরে আমার ভাইটা যুদ্ধ করে গিয়েছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এমনই পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থার। শুনুন তার দিদি কি বললেন। উপর থেকে চিৎকারটা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমি চিৎকার করছি, সবার পায়ে করছি, কেউ কিছু শুনতে পাচ্ছে না, সবাই অন্ধ। শাস্তি চাই,
সেটা আমাদের দিক থেকে যেটুকু করণীয় সেটুকু আমি করতে পারবো। সেটুকু এর কেন? বাইরে আর আমার ব্যক্তিগত প্রাণটা তো ফিরে পাবো না আমার ভাইয়ের। সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু যেটুকু এরা তো প্রাণটা প্রতিবাদ করা নিয়েছে আমার দরকার ভাই। বা যে অন্যায়ের গাফিলতি এটা তো এদের গাফিলতি। আর অনেক অনেক সব জায়গায় নাকি দেখাচ্ছে কোনো হার্ট অ্যাটাক করে মারা যায়নি আমার ভাই। আমার ভাই এই লিফটের যান্ত্রিক গোলযোগের জন্য মারা গেছে। ও 2 ঘন্টা ধরে যুদ্ধ করেছে, ওর মতো স্ট্রং ছেলে পৃথিবীতে নেই, এর যেন কঠোর শাস্তি পায়। একবার ভেবে দেখুন, একজন ভাইকে হারিয়ে সদ্য তিনি দিদি এসে বলছেন আমার ভাই 2 ঘন্টা ধরে লড়াই করে গিয়েছে, এবং তারপর যখন পোস্টমর্টম রিপোর্ট আসছে তখন দেখা যাচ্ছে তার দেহের একের পর এক হাড় ভেঙে গিয়েছে, ফুসফুস যকৃৎ থেকে শুরু করে একের পর এক তার অঙ্গ সেগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। এই জায়গা থেকে একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন এই লিফট নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আন্ডার মেনটেন্যান্স, মানে যে লিফটের মেরামতি চলছিল সেই লিফটটা কেন জনসাধারণের জন্য খুলে রেখে দেওয়া হয়েছিল, কেন হাসপাতাল কর্তৃপক্ষ এই কাজটা করলো, যারা এ কাজ করতে পারে তারা তো প্রত্যক্ষভাবে খুন করছে, এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এবং পাল্টা যে কথা বলছেন অতীন ঘোষকে, যিনি সেই অঞ্চলের অর্থাৎ বেলগাছিয়া কাশীপুর অঞ্চলের বিধায়ক, আবারও প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে, এবং তিনি এই রোগী কল্যাণ সমিতি যেটা ছিল তার সদস্যও ছিলেন অতীন ঘোষ। এবং তার আগে কি বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, শুনুন। ইচ্ছা করে মেরে দিয়েছে, ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো খুন করেছে। মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। ধরুন এই যে লিফট ওঠানামা করছে, লিফটের মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। যারা ডিউটি করেন তারা ঠিক করছেন কিনা, ঠিকমতো করছে কিনা, এটাও প্রশাসনিক সুপারভিশন করা দরকার। তো সমস্ত দায় এমএসভিপির উপর ছেড়ে দিচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষের উপর ছেড়ে দিচ্ছেন, কিন্তু আদতে তারা কি সমস্ত কিছু এইভাবে নিজেদের সব কিছু দায় ঝেড়ে ফেলতে পারেন? প্রশ্ন কিন্তু উঠছে, এবং প্রশ্ন তোলার জন্য বিভিন্ন ব্যক্তিরা আজকে এসেওছেন, তাদের বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন সপ্তর্ষি চ্যাটার্জি এমএসভিপি, তিনি কি বলছেন শুনুন। ওয়াজ দেয়ার এনি ডিফেক্ট অ্যাট অল, কি ছিল সেটা আমরা কি করে কি যাতে ভবিষ্যতে না হয়। নাম্বার 2, যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেস, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভটাল টু মি। লিফটের যেটা বেসমেন্ট, সেখানে আমাদের যে অতি দামি মেশিন আছে তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজ, যে কিজটা আমরা হাইলি সিকিউর দেখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট, যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। যে কোনো রকমভাবে যারা এই দায় আদতে যাদের উপর বর্তায়, তারা কোনো না কোনোভাবে টেকনিক্যালি সেগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। যেমন আমরা এমএসভিপিকেও দেখলাম, তারা নাকি বলছেন খতিয়ে দেখবেন ইত্যাদি ইত্যাদি, যেটা ঝেড়ে ফেলারই সামিল সমস্ত দায়িত্ব বা দায়ভার। এবং এই জায়গা থেকে রিতেশ তিওয়ারি, বিজেপির যিনি কাশীপুর বেলগাছিয়ার প্রার্থী এবছর এই বিধানসভা ইলেকশনে, তিনি এসে বলছেন যে এখানে যা রিক্রুটমেন্ট হয়, যা নিয়োগ হয়, সব কিছুর রাজনীতিকরণের মাধ্যমেই হয়। এবং সেই সঙ্গে বলছেন কোনো লিফটে ভিজিটিং আওয়ারের পরে সন্ধেবেলা কোথাও কখনো কোনো লিফটম্যান থাকে না। কি চলছে একবার ভাবুন তো। এই জায়গা থেকে রিতেশ তিওয়ারি কি বললেন শুনুন। কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। যার দায়িত্ব সেই এসে বলছে তার গাফিলতি আছে, তাহলে দায়িত্বটা কে নেবে? বছর খানিক আগে যে অভয়ার কাণ্ড, সেই দিন যে ঘটনা ঘটেছিল, কার্যত আজকে সেই তারই পুনরাবৃত্তি আমরা দেখছি। একজন মানুষ বিনা কারণে মারা গেছে, যান্ত্রিক দুর্ঘটনার তার প্রাণ গেছে, তার জন্য শুধুই দায়ী প্রশাসন আর প্রশাসন। এই গোটা প্রশাসনের বিরুদ্ধে আরজিকর প্রশাসন যাদের সঙ্গে চলছে, এবং কোন পরিস্থিতির মধ্যে আমরা কার্যত ভোট দিতে বুথে বুথে পৌঁছে যাব নিজেদের জনপ্রতিনিধি বাছার জন্য। এবং সেই জায়গা থেকে জনপ্রতিনিধি যারা হয়ে উঠবেন, অর্থাৎ প্রার্থীরা বিভিন্ন দলের, তারাও কিন্তু ভোট ময়দানে প্রচারটা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকেই তারা প্রচারে জোর দিয়েছেন। তারা পদ্মফুল শিবিরের হতে পারেন, তারা ঘাসফুল শিবিরের হতে পারেন, অথবা বাম প্রার্থীও হতে পারেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু
শুভেন্দু অধিকারী আজ তিনি নিজের জন্য নয়, আজ তিনি প্রচার করলেন মহেশতলায় যিনি বিজেপি প্রার্থী সেই সুভাষ পাঁজার জন্য, এবং তিনি একেবারে 100% নিশ্চিত, আত্মবিশ্বাসী যে বিজেপি এবার দিকে দিকে জিতবে, বাংলা জুড়ে বিজেপির জয়গান হবে, জয়ধ্বনি হবে, এবং সেই সঙ্গে তারা পরিবর্তনের সরকারও গড়বেন, কথাও তারা বলছেন। এবং সেই জায়গা থেকে মহিষাদলের যিনি বিজেপি প্রার্থী তার হয়ে যখন প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী, সেখানে আমরা দেখতে পেলাম যে যেভাবে তিনি তার পাশে দাঁড়ালেন এবং দিকে দিকে, যেহেতু আমরা জানি মহিষাদলের পাশেই হচ্ছে কিছুটা দূরেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তিনি সেখানকার প্রার্থী, বিজেপি প্রার্থী, এবং ভবানীপুরের তো প্রার্থী বটেই। আর মহিষাদল থানায় আজকে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে গিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে, কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করছেন। তিনি বলছেন যারা বিজেপি কর্মী তাদেরকে অন্য দলে যোগ দেওয়ার জন্য মহিষাদল থানার ওসি এবং অন্যান্য কিছু অফিসার তারা নাকি জোর করছে, ফোনে তাদেরকে বলা হচ্ছে, সেই ফোনটা করছেন কে? পুলিশ আধিকারিক। এরকম ভয়ঙ্কর অভিযোগ করছেন তিনি। এবং পুলিশকে নিয়ে যখন তিনি কথা বলছেন, তিনি এটাও বলতে ছাড়েননি যে আগামী দিনে তার কাছে অনেক নথি রয়েছে যেখানে এই ধরনের বিষয়গুলো সামনে আনা যাবে, তার কাছে সে সমস্ত অকাট্য প্রমাণ রয়েছে, শুভেন্দু অধিকারী বলছেন। এবং তার থেকেই তিনি বলছেন যে এই ধরনের কাজ কিন্তু পুলিশের কাছ থেকে কাম্য নয়। নীল সাদা রং করে দেওয়া হয়েছে থানাগুলোকে, তার মানে কিন্তু নীল সাদা রং করে দেওয়া মানেই তৃণমূলের পার্টি অফিস নয়। পুলিশের যে থানাগুলো বা পুলিশ স্টেশনগুলো সেগুলো কিন্তু জনসাধারণের জায়গা, সেখান থেকে পরিষেবা নেয় জনসাধারণ, কোনো পার্টির দলদাস হয়ে কেউ থাকতে পারে না, সে কথা আজ মনে করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী পুলিশকে। মহিষাদলের কালচারটা এই ছোট লোক তৃণমূল নষ্ট করে দিয়েছে। মহিষাদলের কালচারে কোনোদিন এই ধরনের ছিল না। এখন যেগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে এগুলো তো রাজনীতির লোক নয়, এগুলো ছোট লোক। আর অন্যদিকে আমরা যেরকম দেখতে পাই, প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ যিনি খড়গপুর সদরের বিজেপি প্রার্থী, তিনি আজও প্রচার করলেন, আজকে তালবাগিচায় প্রচার করলেন, সেখানে চা চক্রে যোগ দিলেন। সেখানে যেরকমভাবে তিনি মানুষের সঙ্গে প্রত্যেকটা দিনই কার্যত আমরা দেখতে পাই, শুধুমাত্র ইলেকশন এলে বা ভোট এলে নয়, তিনি প্রার্থী হলে তাই নয়, আমরা দেখি যে প্রত্যেক দিনই, যেমন তিনি কলকাতায় থাকলে তিনি ইকো পার্কে ঘুরতে যান, চা চক্রে যান, এবং সেরকমভাবে আজকে তিনি যখন তালবাগিচায় গিয়েছেন সেখানেও চা চক্রে যোগ দিয়েছেন, সেখানে মানুষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু জয়ের বিষয়ে আদতে কতটা নিশ্চিত তিনি, কি বলছেন দিলীপ ঘোষ প্রার্থী নিজে, শুনি। আমি মমতা ব্যানার্জিকে বলবো যে ঘুম পেয়েছে বাড়ি যা, অনেক করেছেন, 15 লোককে কষ্ট দিয়েছেন, এবার বিশ্রাম করুন, নির্বাচন কমিশন দেখছেন, বাকিটা আমরা পরে দেখে নেব। তিনি একেবারে আত্মবিশ্বাসী, 100% আত্মবিশ্বাসী, প্রত্যেকেই কিন্তু এটা বলছেন, এবং আগেও তিনি বলেছেন, এবারও তিনি বলেছেন যে কিভাবে তারা একটার পর একটা জয় নিশ্চিত। এবং শুধু দিলীপ ঘোষই নয়, সজল ঘোষের দিকে যদি আমরা দেখি, তিনিও প্রচার করেছেন, তার বরানগর কেন্দ্র বিজেপি প্রার্থী, তিনি সেখানকার, তিনি বেলগাছিয়ায় গিয়েছিলেন প্রচারের জন্য, এবং সেখানে গিয়ে মানুষের ভিড়ে তার সেই মাইকটা কিন্তু হাতে রয়েছে, যেটা আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি, মাইক হাতে নিয়ে আরও বেশি মানুষের কাছে যাতে নিজের কথা পৌঁছে দেওয়া যায়, নিজের কণ্ঠস্বর যাতে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য সজল ঘোষ হাতে মাইক নিয়ে কি বলছেন, সেখানকার মানুষ সম্পর্কে কি বলছেন, সারা সম্পর্কে কি বলছেন, শুনুন। বরানগরে সায়ন্তিকা দেবী এমএলএ হতে পেরেছেন একটাই মাত্র কারণ, সে কারণটা হচ্ছে বিরোধীরা ভোট ভাগাভাগি করে ফেলেছে। বিরোধীরা সংঘবদ্ধ না হলে সায়ন্তিকা দেবীদের সম্ভাবনা বাড়ে। আর আমরা বলছি তৃণমূলকে হারাও। আর এর মধ্যে আমরা তাপস রায়কেও দেখলাম, যিনি মানিকতলার প্রার্থী বিজেপির, তিনি বলছেন যে শ্রেয়া পাণ্ডে তার কাছে কোনো ফ্যাক্টরি হতে পারে না। শ্রেয়া পাণ্ডে অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন মানিকতলা কেন্দ্রে, তাপস রায় একেবারে নিজের জয়ের বিষয়ে একেবারে তিনি আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় ভাবনা থেকেই তিনি বলছেন যে এটা কোনো বিষয় নয়, যারা কাজ করতে পারবে মানুষের জন্য শুধু তারাই টিকে যাবেন এবং প্রার্থী হিসেবে বিজয়ী হবেন, কথাই বলছেন। আর এই সমস্ত কিছুর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে যেন তালও কাটছে, কারণ লক্ষণ ঘরুই যিনি বিজেপির প্রার্থী, এবং তিনি যখন দুর্গাপুর পশ্চিমে তার কেন্দ্রে যখন তিনি গেলেন প্রচার করার জন্য, সেখানে গিয়ে দেখা গেল যে তৃণমূলের সেই অসভ্যতা, চিরাচরিত অসভ্যতা তারা কিন্তু শুরু করে দিল। তারা সেখানে গিয়ে লক্ষণ ঘরুই যখন প্রচার করছেন, সেখানে গিয়ে তারা তাদের স্লোগান অর্থাৎ জয় বাংলা স্লোগান দিতে শুরু করলো, কিন্তু লক্ষণ ঘরুইরা বা
বিজেপিও নিশ্চয়ই কোনো রকমভাবে থেমে থাকার পাত্র নয়, তারাও জানে কিভাবে রাজনৈতিক বিষয়টাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হয়, সেই জায়গা থেকে তারাও পাল্টা স্লোগান দিলেন। কিন্তু এই নিয়ে কি বলছেন লক্ষণ ঘড়ুই, শুনুন। যাই করুন, যাই চেষ্টা করুন, জয় বাংলাকে বলে পশ্চিমা বাংলা ঢোকার চেষ্টা হচ্ছে। মাত্র গুটি করে 2-3 জন লোক তারা করছিল, ইয়াং ছেলে আমার হাত মেলালো, কথা ঠিক করে আমার রংটা বলিয়ে দিন। তারা চাইছে না মন থেকে, পয়সা দিয়েছে, পয়সা দিয়ে করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা বলে কেউ নেই, মন্ত্রী বলে কেউ নেই, এলাকার কর্মী নেই, শুধুমাত্র কিছু ক্লাবকে দিয়ে বাদ থেকে কিছু লোককে নিয়ে ভাড়া করে নিয়েছে করে তারা করার চেষ্টা করছে। তারা কোন এবার দেখতে পাচ্ছি আমরা যে একটার পর একটা নজর কাড়া কেন্দ্র রয়েছে, যেরকমটা থাকে, কিন্তু নজর কাড়া কেন্দ্রে নজর কাড়া প্রার্থীও রয়েছে। এবং এবারে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে টালিগঞ্জে প্রার্থী করেছে বিজেপি পাপিয়া অধিকারীকে। টলিউডের যিনি অনেক দিনের একজন শিল্পী, স্বনামধন্য অভিনেত্রী, সেই জায়গা থেকে এবার টালিগঞ্জে তিনি প্রার্থী হয়েছেন পাপিয়া অধিকারী। তিনি আজ পুজো দিয়ে শুরু করলেন তার প্রচার কাজ এবং তাকে আমরা দেখতে পেলাম যে একেবারে প্রথমেই পুজো দিলেন টালিগঞ্জের একটি মন্দিরে। শুধু একটা মন্দিরেই নয়, তিনি বেশ কয়েকটা মন্দিরে তার যাওয়ার কর্মসূচি ছিল এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে কি করেছে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস, টালিগঞ্জের জন্য কি করেছে, গোটা রাজ্যের জন্য কি করেছে। টালিগঞ্জের শিল্পী মণ্ডলী হোক, কলাকুশলী হোক বা সাধারণ মানুষ, সবাই বঞ্চিত। কি বলছেন শুনুন। সব জায়গায় আমাদের উন্নতি দরকার, কারণ এরা বলে উন্নয়ন দাঁড়িয়ে আছে, সত্যি স্টেলমেট হয়ে গেছে, উন্নয়ন দাঁড়িয়ে গেছে, উন্নয়নটা দাঁড়িয়ে গেছে। আর আমরা শুনি রূপকার, কিসের রূপকার? আমি জানতে চাই কিসের রূপকার। আমি তৃণমূলের লোকজনদের বলছি চলে আসুন আমাদের সঙ্গে, কারণ আপনারা জানেন কি দুর্বিনীত দুরাচারের মধ্যে আপনারা আছেন। তিনি তৃণমূলের লোকজনকে বলছেন যে আপনারা কতটা চাপের মধ্যে কাজ করেন, নিজেদের বিবেক বুদ্ধি সম্পূর্ণ বিসর্জন দিয়ে কাজ করেন, তাই বিজেপিতে আসতেই পারেন, কারণ যদি কর্মযজ্ঞে সামিল হতে চান বিজেপি আপনাদের জন্য দরজা খুলে রাখছে। এরকমই নরমে গরমে আজকে আমরা প্রচার দেখলাম। সেই প্রচার এবং তারপরে আর কি কি ঘটলো সমস্ত কিছু নিয়ে একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি যবে থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তবে থেকেই আমরা দেখছি যারা টিকিট পেলেন না, সেই 74 জনের মধ্যে অনেকেই তারা বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন। আবার কেউ কেউ দেখা যাচ্ছে তারা নিজেরা সমহিমায় আসছেন না, তাদের অনুগামীদের পাঠিয়ে দিচ্ছেন, তারা অশান্তি সৃষ্টি করছে, উত্তেজনা ছড়াচ্ছে। এবং সেরকমই এই সমস্ত ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ আমাদের সামনে আরেকটা ছবি এলো। তিনি পূর্বস্থলী উত্তরের যিনি বিদায়ী বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন? তিনি বলছেন আইপ্যাক নাকি 20 লক্ষ টাকা করে চেয়েছে, যে টাকা দেবে তার প্রার্থীপদ একদম পাকা। এবার কাকে করা হয়েছে তৃণমূলের প্রার্থী? পূর্বস্থলী উত্তর থেকে বসুন্ধরা গোস্বামীকে। বসুন্ধরা গোস্বামী কি বলছেন, তার বক্তব্য কি শুনুন। 1998 সালে যারা দলে এসছে তাদের দাম নেই, যারা সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, এবেলা বিজেপি ওবেলা সিপিএম, দেখছেন না, রাজীব ব্যানার্জি, সব্যসাচী, পাত্রাকে দিলে আমি খুশি হতাম, যাদের লোককে দিয়েছি। আইপ্যাড তো অনেক, সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে, মেলা আইপ্যাড। আমি এসব বিশ্বাস করি না। আইপ্যাক আমাদেরকে সাহায্য করে ঠিকই, কিন্তু সেটা কোনো অর্থের বিনিময় নয়, বা অর্থের বিনিময়ে কোনো মনোনয়ন পাইয়ে দেওয়া, এই অভিযোগটা বোধহয় সর্বৈব মিথ্যে, বা এটা ওর অভিমান থেকে বলা, এটা আর সত্যতা নেই। তাহলে একবার ভেবে দেখুন, বিদায়ী বিধায়ক বলছেন 20 লক্ষ টাকা দিলে প্রার্থীপদ আপনার, আর যিনি এই মুহূর্তে বিধায়ক হবেন বলে প্রার্থী হিসেবে তৃণমূলের টিকিটটা পেয়েছেন তিনি বলছেন না আমি এসব বিশ্বাস করি না। যদি সত্যিই তিনি টিকিটের জন্য টাকা দিয়ে থাকেন স্বাভাবিকভাবেই তিনি বিশ্বাস করবেন না, যদি না করে থাকেন তাহলে বিদায়ী বিধায়ক কেন এত বিক্ষুব্ধ তা তো তৃণমূলই বলতে পারবে। এই সমস্ত যে রাজনৈতিক একের পর এক আপডেট উঠে আসছে ভোটের আবহে বাংলায়, সেদিকে আমরা নজর রাখছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। এরপরে দেখুন বিধায়কের রিপোর্ট কার্ড, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।